আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজির চেয়ারে পৌরসভার ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো একাধিকবার নেতাজির ব্যাপার নিয়ে আন্দামান থেকে শুরু করে বিভিন্ন ফাইল প্রকাশ বহু করেছেন, যা অতীতে কোনো প্রধানমন্ত্রী করেননি। একদম। উই আর গ্রেটফুল টু দেম, বাট এ সেকশন অফ পিপল, এ সেকশন অফ লিডার্স, তারা যে অন্যায়টা করছেন তারা কিন্তু আবার সেই বলছি বিশ্বাসঘাতকদের তালিকায় চলে যাবেন যদি না এই 15ই আগস্টের মধ্যে তারা ক্ষমা চান। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে আইএনএর মেমোরিয়াল এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্তবাবু। আপনাকে জাগরণ বাংলাতে স্বাগত। নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে ওনার সঙ্গে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাষ্ট্রনায়ক দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি পরিমাণে নোংরামি শুরু হয়েছে। উত্তরবঙ্গের একজন স্বঘোষিত রাজা, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা তুলে মন্তব্য করেছেন এবং সেখানেই থেমে থাকেননি। তিনি বলেছেন নেতাজির বাপের তাকত আছে নাকি আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে। উনি নাকি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিল এবং তারপরে এই বিতর্ক তো থামেইনি, উনি তো ক্ষমা চানইনি। উল্টে আমরা দেখছি ওনার যারা ভক্ত রয়েছে তারা তার থেকেও 10 গুণ এগিয়ে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ছবি বিকৃত করে সেই ছবিতে জুতোর মালা পরিয়ে একেবারে চরম পর্যায়ে নোংরামি শুরু করে দিয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। ব্রিটিশরা এটাই চেয়েছিল, দেশভাগের পর তৎকালীন শাসকরা এটাই চেয়েছিল নেতাজিকে ভুলিয়ে দেওয়ার জন্য। এবং আমরা জানি সেই সময় যারা জাতীয় নেতৃত্ব ছিল তাদের রোল, সেই সময় কিছু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আমি আন্তর্জাতিক কমিউনিস্টের কথা বলবো না, কারণ স্ট্যালিন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি জানিয়েছিলেন এবং পলিটিক্যাল শেল্টার দিয়েছিলেন। এবং কিছু পার্ষদ যেরকম থাকে ব্রিটিশের, যারা আজাদ হিন্দ বাহিনী যখন ঢুকছে আমাদের দেশে তারা বলেছিল জাপানিজ ফৌজ আসছে, নেতাজিকে চরম অন্যায় করেছিল। আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের যে বিকৃতি সব সেই ধারা রয়েছে, বিশেষ করে নেতৃত্বের জায়গায় যারা রয়েছে এবং তাদের মধ্যে যে বিচ্যুতি, এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং আজ যদি নেতাজি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন, অন্য কোথাও কারোর সাহস হতো না। যাকে রাওয়ালপিন্ডির একজন বিশিষ্ট মুসলিম ধর্মাবলম্বী নেতা বলছেন যে পুত্রসম সুভাষ দর্শনের পর আমার হাজার হজে পূর্ণ হয়ে গেছে, যেখানে কীর্তি আমরা খ্রিস্টান সম্প্রদায়ের বিখ্যাত লেখিকা, তিনি বলছেন সুভাষচন্দ্র বসু হচ্ছেন মিস্টিক মঙ্ক। আমাদের ফিলিপিন্স থেকে শুরু করে থাইল্যান্ডের রাষ্ট্রপতি, তিনি বলছেন বুদ্ধদেবের পাশে একমাত্র বসাবার যোগ্য সুভাষচন্দ্র বসু। জার্মান প্রেসিডেন্সি বলছেন বুদ্ধের মতো যোগী। রবি ঠাকুর আমাদের যাকে বলছেন দেশনায়ক, সেখানে কে কি বলল, কোন কদিনের নেতারা কি বললো চেষে যায় না। কিন্তু যেহেতু বিষয়টা নেতাজি সুভাষচন্দ্র বসু, আর যেহেতু আমরা দেশকে ভালোবাসি, নেতাজি সুভাষচন্দ্র বসু অনুগামী, ফলে অবশ্যই আমাদের প্রতিবাদ হবে। আমরা শ্রীরামচন্দ্র সেই কাঠবিড়ালি তুল্য ভক্ত হলেও আমাদের অধিকার আছে, তাদের কাছে আমরা দাবি করব ইমিডিয়েট ক্ষমা চান, নইলে যে বিশ্বাসঘাতকদের দীর্ঘ তালিকা আছে, নেতাজির প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যুগে, সেই বিশ্বাসঘাতকের তালিকায় আপনার এবং আপনাদের নামটাও কিন্তু ঢুকে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই ধরনের নোংরামি প্রথমবার নয়। আমরা দেখেছি একসময় কমিউনিস্টরা, এই রাজ্যের কমিউনিস্টরা নেতাজিকে তোজর কুকুর বলে অপমান করেছিল, তারপরে সেই জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসার পর থেকে নেতাজিকে নিয়ে এত কাজকর্ম করেছে, দিল্লিতে আমরা দেখছি নেতাজির বড় মূর্তি স্থাপন করা হয়েছে, নেতাজিকে যে পরিমাণে সম্মান দিয়েছে, নেতাজির অনেক ফাইল যেগুলো এতদিন ধরে সামনে আসেনি সেগুলো প্রকাশ করেছে, সেই রাজনৈতিক দল যাকে রাজ্যসভায় পাঠিয়েছে তিনি এই ধরনের মন্তব্য করছে। এবং তারপরে একটা বিশেষ গোষ্ঠী চুপ রয়েছে, বাঙালিরা অনেকেই চুপ রয়েছে। এটা আপনি কিভাবে দেখছেন? নেতাজির মতো রাষ্ট্রবাদীর অপমানে যারা চুপ থাকতে পারে, মৌন থাকতে পারে, তারা কখনো প্রকৃত রাষ্ট্রবাদী হতে পারে না, তারা ভেজাল রাষ্ট্রবাদী বলে মনে করি আমি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজির চেয়ারে পৌরসভার ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো একাধিকবার নেতাজির ব্যাপার নিয়ে আন্দামান থেকে শুরু করে বিভিন্ন ফাইল প্রকাশ বহু করেছেন, যা অতীতে কোনো প্রধানমন্ত্রী করেননি। একদম। উই আর গ্রেটফুল টু দেম, বাট এ সেকশন অফ পিপল, এ সেকশন অফ লিডার্স, তারা যে অন্যায়টা করছেন তারা কিন্তু আবার সেই বলছি বিশ্বাসঘাতকদের তালিকায় চলে যাবেন যদি না
এই 15ই আগস্টের মধ্যে তারা ক্ষমা চান। ক্ষমা চাওয়ার মধ্যে মহত্ব থাকে, সেই মহত্বটাকে বুঝতে হবে, অর্জন করতে হবে। আমাদের ভারতের ঐতিহ্য সেটা। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো দৈন্যতা নাই। আমরা অনেক কিছু নাই বা জানতে পারি, কিন্তু ইতিহাসটা জানুন না। যারা জানেন সেখান থেকে জেনে নিন, বই পড়ুন, ইতিহাসটা ঘাটুন, আর্কাইভ দেখুন, কোনো অন্যায় নেই তাতে। কিন্তু যার কোনো অস্তিত্বহীন একজনকে মহারাজ বানিয়ে দেওয়া হচ্ছে, যার কোনো সরি টু সে পেডিগ্রি ঠিক নেই, হ্যাঁ, তারা কি করে বলবেন? কজন আপনারা কি জানেন এই আমাদের পিছনে যে এই যে ইত্তেফাক, ইতমাদ, কুরবানি, একতা, বিশ্বাস, বলিদান নিয়ে যে আজাদ হিন্দের বিশাল মাপের আজাদ হিন্দ বাহিনী গড়ে উঠেছিল, 11টা রাষ্ট্রনায়ক নেতাজিকে সমর্থন করেছেন। এবং এটা কোনো স্বীকৃত, যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এবং ইম্ফল কোহিমার যে যুদ্ধ, 26,000 মানুষের প্রাণ গেছে, তার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জনজাতি, উপজাতি ছিল না, সবাই ছিল অখণ্ড ভারতের মাতৃ সাধক। তাদের বুকের রক্তে উত্তর পূর্ব ভারতের মাটি ভিজিয়ে দিয়েছিল। আমরা ভুলে যাব সেখানে বহু জনজাতি ছিল, উপজাতি ছিল, রাজবংশীরা ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, মুসলিম ছিল, কিন্তু সবার আগে তারা ছিল ভারতীয়, অখণ্ড ভারতের মুক্তির উপাসক। তারা ভারত মায়ের সন্তান। এই জায়গাটা কেন ইতিহাসে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে অনেক আগে থেকে? সেই ধারাটা কি আমরা এখনও বহন করবো এই 2026 সালেও? আমার বিনীত প্রশ্ন রাজনীতিকদের কাছে, সমস্ত রাজনৈতিক মানুষদের কাছে। আমি রাজনীতির মানুষ নই, ফলে আমি মনে করি যারা রাজনীতি করতে আসেন দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে। আর দেশের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, যার ডাকে হাজার হাজার মানুষ চলে এসেছিল, এমনও হয়েছে তারা মাতৃভূমি দেখেনি। একটা প্রশ্ন করি, উনি কি মাধ্যমিক পরীক্ষা কি পড়ার সুযোগ হয়নি? 8 পাস করার জন্য তো আগের সিলেবাস তো নেতাজিকে ছিল, আমরা যখন পড়েছি। পরবর্তী গত বছরগুলোতে আমরা আজাদ হিন্দের মাত্র 4 লাইন দেখেছি, ছিলই না মাধ্যমিকের সিলেবাসে। কিন্তু এইটাও তো নেতাজি থাকে। উনি কি পাস করেছিলেন? না, এটা নিয়েও বিতর্ক রয়েছে। উনি যে সার্টিফিকেটটা ব্যবহার করে আজকে রাজ্যসভায় গেছেন বা যে হলফনামাতে দিয়েছেন, সেটাও নাকি ভুয়ো, সেটাও নাকি ভেজাল, সেটা ওনার না। অ্যাকচুয়ালি যে সার্টিফিকেটটা উনি দেখাচ্ছেন সেটা ওনার না। ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু উনি দাবি করছেন, রাজ্যসভার বাইরে থেকেও দাবি করেছেন, ওনার কাছে নাকি প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে। তথ্য প্রমাণ ছাড়া উনি কথা বলেন না। তথ্য প্রমাণের ভিত্তিতে উনি বলছেন স্বাধীনতা নাকি এনে দিয়েছে রাজা মহারাজারা, কোচবিহারের রাজা মহারাজারা ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছে। বিনয়ের সঙ্গে জানাতে চাই, কুরুক্ষেত্রের জন্য নারায়ণী সেনা ছিল শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের ছিল। পরবর্তীকালে আমরা দেখবো যে 42 সালে ভারত ছাড় আন্দোলন যদি দেখি, সেখানে অনেক ছোট ছোট বিদ্রোহ হয়েছিল। সবাইকে সম্মান রেখে বলছি, তাম্রলিপ্ত হয়েছিল, বালিয়াতে হয়েছিল, তারা সরকার করেছিল কিছুদিনের জন্য। কিন্তু আজাদ হিন্দ সরকারের সমতুল্য তো কেউ নয়। এবং এই কনটেক্সটে যদি বুঝতে না পারেন, তার অন্তত যে দলের তরফ থেকে উনি দাঁড়িয়েছেন, সে দলে বহু বুদ্ধিজীবী আছেন, তারা নিশ্চয়ই এটা বোঝাবেন। এবং সবচেয়ে যে স্বয়ংসেবক সংঘ, তার যিনি মোহন ভাগবত, তিনি অনেক জ্ঞানী, নেতাজি সম্পর্কে খবর রাখেন। তিনি নেতাজি অন্তর্ধানের কথা বলেছেন। আমি নিজে শুনেছি শতবর্ষের অনুষ্ঠানে। তিনি কিন্তু বলেননি নেতাজি খুন হয়ে গেছিল। আর এই নারায়ণী সেনা হতে পারে 100, 200, 150 লোক থাকতেই পারে। আর আজাদ হিন্দের ব্যাপকতার জানা নেই। আর যেটা রাজা মহেন্দ্র প্রতাপ করেছিলেন আফগানিস্তানে, 4 দেওয়ালের মাঝখানে সরকার ছিল। পরবর্তীকালে রাসবিহারী বসু তিনি যেটা করেছিলেন, সেখানে 5,000-এর মতো সৈন্য ছিল কম। নেতাজিকে উনি ডাকলেন এবং সেখানে ফুজিয়ারা এবং ক্যাপ্টেন মোহন সিংকে নির্বাসিত করা হয়েছিল। তারপরে যারা যোগ দিয়েছিল সবাই তো যে ভারতীয় ব্রিটিশের যুদ্ধবন্দী নয়, সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কারা ছিল? তারা ছিল প্রবাসী ভারতীয়রা। একটা পরিবারের বাচ্চা ছেলে সে বালসেনায় যাচ্ছে, একটি মেয়ে সে ঝাঁসি রেজিমেন্টে যাচ্ছে। যারা জোয়ান যুদ্ধ করতে পারবে আজাদ হিন্দ ফৌজে নাম লেখাচ্ছে। যারা একটু বয়স্ক তারা আজাদ হিন্দ দল, যারা লোকাল গভর্নমেন্টটাকে চালাবে। ভারতবর্ষের মধ্যে যে দীর্ঘ এলাকায় ঢুকে পড়েছিল, 2.5 মাসের মধ্যে দখল করে রেখেছিল, সেখানকার যে পঞ্চায়েত সিস্টেমটা, সে আজাদ হিন্দ দলের দায়িত্বে ছিলেন। এবং তাই না, নেতাজির আহ্বানে আমাদের গরিব থেকে বড় লোক সে সর্বস্ব দান করে দিচ্ছে। এগুলো তো ইতিহাসে পড়ানো হয়নি আমাদের। হাবিবকে আমরা জানি না, আমরা তার সমস্ত কিছু, তার গ্যারেজ, গাড়ি, বাড়ি সব দান করে 2টো খাকি পোশাক আজাদ হিন্দের চেয়ে নিচ্ছেন। আচ্ছা, এই যে হঠাৎ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে এনে তাকে অপমান, এটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য বলে আপনার মনে হয়? হঠাৎ করে কেন নেতাজি নিয়ে পড়তে গেল? নেতাজি তো কাউকে কোনো রকম ক্ষতি করেনি, বিশেষ করে এদের তো কোনো রকম ক্ষতি করেনি। তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে, তারা সেটা নিয়ে আন্দোলন করতে পারে, তারা তাদের দাবি রাখতে পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার।
কিন্তু এখানে নেতাজি প্রসঙ্গ টেনে এনে বাবা তুলে নেতাজির এই ধরনের নোংরামি করার কি প্রয়োজন ছিল? বাবা তুলে যারা গালাগালি দিচ্ছে একটা সম্প্রদায়কে ভারত থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। রাজবংশীরা খারাপ নয়, রাজবংশীদের নাম করে তাদের বদনাম করবার চেষ্টাটা চক্রান্ত, এবং অনেকগুলো চিন্তা এখানে আসে। এক হতে পারে তারা ওই কুচবিহারের স্বপ্ন দেখাচ্ছে, আলাদা রাজ্যের স্বপ্ন দেখাচ্ছে, গ্রেটার কোচবিহার। গ্রেটার কোচবিহার। তাদের অবদানটা কি? কজন ফাঁসির মঞ্চে গেছে এই রাজপরিবার রাজবাড়িটা দেখার? না, তারা তো নিজেই বলছে যে তারা ভারতের অংশ ছিল না, তারা স্বাধীনতার পরে ভারতের সঙ্গে মার্চ করেছে, তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, তারা নাকি ভারতের অংশ ছিল না। এবং তারা এটাও দাবি করছে যে কোচবিহারের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো অবদান নেই। ভারতের আমি মেনে নিচ্ছি, একটা জায়গা স্বাধীন করতে গেলে তাদের খাবার সাপ্লাই দরকার, তাদের কারেন্সি দরকার। একটা রাষ্ট্র বা স্বাধীন হতে গেলে অনেক ব্যাপার থাকে, এটা পলিটিক্যাল সায়েন্সের বইতে আছে, সেটা জেনে নিই। নিশ্চয়ই আমরা এই যে এলাকার মধ্যে আছি ধর্মতলা চত্বরটাকে আমরা বলতে পারি না আমরা স্বাধীন ছিলাম, এখানে স্বাধীন। আমাদের ডিপেন্ড করতে হবে সবার ওপরে, যে পরাধীন সে কী করে স্বাধীন বলে। আর সেই পরাধীনতার গ্লানি মোচনের জন্যই আজ ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে অজস্র বিপ্লবী কারাবাস, নির্যাতন, ফাঁসির মঞ্চে গেছে। এই সত্যটাকে অস্বীকার করা যায় না। যেটা মনে হয় ভারত সরকার খুব ভালো, যে আমরা দেখতে পাচ্ছি গুন্ডা দমন আইন করছেন, অন্যায় করলে প্রাইম মিনিস্টার তাকেও আইন প্রয়োগ করা হচ্ছে। আমাদের যিনি আইকন আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে যদি অপমান করা হয় তার বিরুদ্ধে তো প্রোটেস্ট হবেই। এবং আমি বিশ্বাস করি, আমি অনেকের সঙ্গে মিশেছি, কথা বলেছি, বহু রাষ্ট্রবাদী কি জনসংঘের সঙ্গে যুক্ত, কি বিশ্ব হিন্দু পরিষদ, কি বিজেপির সঙ্গে যুক্ত, তারা কিন্তু এতে ক্ষুব্ধ। কারণ যাদের মধ্যে চেতনা বোধ আছে, নেতাজির স্থানটা অন্য জায়গায়, সেখানে এখানে টেনে আনাটা নোংরাম বললেও কম বলা হয়। আমি আশা করি শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় বলবো, চৈতন্য হোক। নেতাজিকে তো অনেক অনেক গলমন্দ করেছে, গঙ্গা দিয়ে অনেক কিছু বয়ে যায়, গঙ্গা চির পবিত্র থাকে। সুভাষচন্দ্র হচ্ছে গঙ্গার মতো, আর সূর্য কিন্তু আমাদের সবাইকে আলো দিচ্ছে। যদি দেশপ্রেমের সূর্য কাউকে বলতে হয়, সুভাষচন্দ্র বসু। তাকে কলঙ্ক খুঁজে যাওয়াটা নিজেরাই পুরো ছাড়খাড় হয়ে যাবে। এই বিষয় নিয়ে কি আপনারা এরপরে কোনো বৃহত্তর আন্দোলন বা কোনো আন্দোলনের ব্যাপার যেটা আমরা বলি, আমরা নেতাজি অনুরাগী অনেকগুলো সংগঠনকে নিয়ে আজাদ হিন্দ পিপলস ফোরাম করেছি, যৌথ মঞ্চ বিভিন্ন ফিল্ডে আছে। তারা কিন্তু তীব্র ঘৃণা পোষণ করেছেন এই নেতাজিকে যারা অপমান করছেন তাদের বিরুদ্ধে। তারা আলাদা আলাদা এজেন্ডা নিয়ে করবে। আমাদের কাজ ঐতিহাসিক দিক থেকে, তথ্যগত দিক দিয়ে তাদের সাহায্য করা। এবং আমরা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছি সিলেবাসে নেতাজি আনবার জন্য। আমরা কিছু রেজলিউশন নিয়েছিলাম সেদিন মিটিংয়ে, সেটাও পাঠানো হয়েছে। এবং আরও দিকে আমরা যাব। ইতিমধ্যে আমাদের একটা সংগঠন, শাখা সংগঠন থেকে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছেও গেছে ব্যাপারটা, এবং এটা আসবেই। আমার যেটা মনে হয়, বিনয়ের সঙ্গে বলি, তারা ক্ষমা চেয়ে নিন। অনন্ত মহারাজ ভেসে ওঠার চেষ্টা করছেন, বাংলা ভাগের চক্রান্ত করছেন, হবে না। এটা হয়নি, অতীতে অনেক চেষ্টা হয়েছে। নেতাজিকে অনেক কদর্য ভাষায় অনেকে কালি ছিটাবার চেষ্টা করছেন, তারা হারিয়ে গেছেন। এটা ইতিহাসের শিক্ষা। ইতিহাসের শিক্ষা যারা নেয় তাদের ওই একটাই কথা বলবো, ডিভাইন জাস্টিস, যেটা খুব ভয়ঙ্কর। অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু আপনাকে। জয় হিন্দ। আপনাদের সকলকে বলবো, যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে, কোনো মতামত থাকে বা কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমাদের সঙ্গে সহমত হন, নেতাজির অপমানে যদি আপনাদেরও মনের ভেতরে আগুন জ্বলে ওঠে, তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি থাকুন। আমরা কিন্তু রাস্তায় নামবো। নেতাজির অপমান রাষ্ট্র সইবে না, কোনো রাষ্ট্রবাদী মানুষ সইবে না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।